স্বাগত টিভি9 বাংলায়। পাঁচ কথা নিয়ে আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তে শুরুতেই যে খবরে নজর রাখবো, 21শে জুলাইয়ের আগেই 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2011-এ ক্ষমতায় এসেই 21শে জুলাই কমিশন গঠন করে বিগত তৃণমূল সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছিল 21শে জুলাই কমিশন, কিন্তু সেই রিপোর্ট এতদিন জনসমক্ষে আসেনি। ক্ষমতায় আসার আড়াই মাসের মধ্যেই সেই রিপোর্ট এবার প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী। বিগত সরকার 2011 সালে আসার পরে 21শে জুলাই কমিটি করেছিল, 21শে জুলাই কমিশন, রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জির নেতৃত্বে। আমি সেই রিপোর্ট আজকে বিকালে জনগণের সামনে প্রকাশ করব। সুশান্ত চ্যাটার্জি জাস্টিস, তিনি যা যা রেকমেন্ড করেছিলেন, যারা কালকে 21শে জুলাই করবেন তারা 15 বছর সরকারে ছিলেন, তারা কতটা কার্যকর করেছেন আর করেননি সেটা বিকালবেলা আমার তথ্য প্রমাণের ভিত্তিতে আমি বাংলার জনগণের সামনে রাখব। এই কমিশনের যে ইনকোয়ারি রিপোর্ট, এক, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত, এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে, ফলে পুলিশি গুলিচালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন, তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল, তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়ো রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক। এগুলো কমিশন পরপর অবজারভেশন দিয়ে গেছে। আমাদের সঙ্গে আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন, সরাসরি আমি কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, শুভেন্দু অধিকারী এই 21শে জুলাই কমিশনের যে রিপোর্ট যখন প্রকাশ করলেন, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা সেখানে নেতিবাচক ছিল, তার বিরুদ্ধেও বহু অভিযোগ ছিল, তিনি সাক্ষ্য দিতে আসেননি, এরকম বহু কথাই এই কমিশনের রিপোর্টে রয়েছে বলে শুভেন্দু অধিকারী বললেন। দেখো, যেই 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের এক উত্থান হয় বলা যেতে পারে, সেই 21শে জুলাই নিয়ে আজকে বড়সড় মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে যেরকম তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, 21শে জুলাইয়ের আগে যেরকম আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত প্রস্তুতি চলছে, ঠিক যেরকম ঋতব্রত তৃণমূলের কিন্তু এখানে চূড়ান্ত প্রস্তুতি চলছে। এবং এখানে সেই ঋত তৃণমূলের যে একটা শিবির রয়েছে, সেখানে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে কমিশনের কাছে রিপোর্ট জমা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, নেতিবাচক ভূমিকা ছিল 21শে জুলাই নিয়ে, তথ্য জমা দেননি। না, কমিশনের কাছে কে কি তথ্য জমা দিয়েছেন সেটা হয়তো কমিশনের রিপোর্টে আছে, আমি তো রিপোর্ট দেখিনি। তা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রিপোর্টটা করেছেন বিধানসভায়, সেটা আমরা জানলাম। তো রিপোর্টের ভেতর কি আছে না আছে সেটা আরও রিপোর্ট তথ্য দেখলে তবে বোঝা যাবে। না, এই যে নেতিবাচক ভূমিকার কথা বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উনি নেতিবাচক ভূমিকার কথা বলছেন এবং বলছেন যে যদি তথ্য জমা দিত তাহলে হয়তো মনীশ গুপ্ত ফেসে যেতে পারত, তখন তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। না, আমি জানি না তো কি আছে, আমি তো দেখিনি, রিপোর্টটা দেখিনি। আমাদের বিরোধী দল ওখানে রয়েছে, ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে যে বিরোধী দল বিধানসভায় রয়েছে, তারা রিপোর্ট নিশ্চয়ই সংগ্রহ করবে
এবং সেখান থেকে এখন অধিবেশন চলছে, তারাও তার উত্তর দেবে। আমরা পরবর্তীতে দেখব কি আছে কি নেই, রিপোর্টটায় কি লেখা আছে তারই ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন। আমরা সেটা দেখার এখনো সুযোগ পাইনি, দেখলে কিন্তু আপনি কি মনে করেন যে 21শে জুলাইকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে এক বিরাট বড় বলা যেতে পারে পালাবদল হয়ে গেছিল পরবর্তীতে, এবং 2011-এ তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই 21শে জুলাইকে কেন্দ্র করে কি আরও বিশাল বড় অন্য কোনো ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া কি উচিত ছিল না? আপনার কি সেটা মনে হয় না? না, আমি জানি না। একটা কমিশন গঠন করা হয়েছিল, জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায় ওয়ান ম্যানস কমিশন। তারপরে সে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট তো হোম দপ্তরে হয়তো জমা পড়ে, সেইগুলো পরবর্তীতে পেশ হয়। সেটা তো আমার জানা নেই যে কে কাকে জমা কখন দিয়েছেন, কখন সেটা মানে হাতে এসেছিল গত সরকারে, তারা জমা দিতে পেরেছেন কি না, তার ভেতরে কি লেখা আছে, এগুলো কোনোটাই আমার অবগতির মধ্যে নেই। সুতরাং আমি কি করে এখন বলবো, আগে দেখলে তারপরে বলবো। বেশ, একবারে দীপ, তুমি এটা শুনতে পারলে যে একেবারেই কৌস্তভ, চন্দ্রিমা অনেক ধন্যবাদ ভট্টাচার্য তোমাকে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কৌস্তভ কথা বলছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে। আমার আরেক সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমি साला को ये कैसे हम बताएंगे, लेकिन जिसका मुफ्त होगा, जिसका माने प्रॉफिट होगा, हाँ वही करेगा। लेकिन मुझे मारना तो कोशिश करने का बहुत মদন মিত্রের বক্তব্য শুনছিলাম। চলে যাবো আমার আরেক সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিড়লা তারামণ্ডলের সামনে থেকে। সেখানে কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ চলছে। সায়ন্তর কাছে যাবো। সায়ন্ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খানিকক্ষণ আগে বিধানসভায় 21শে জুলাই কমিশনের রিপোর্ট যখন তিনি প্রকাশ করছিলেন, সেখানে অভিযোগ করলেন মমতা জমানায় অনেক গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করা হয়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাক্ষ্য দেননি নিজের বিদ্যুৎ মন্ত্রীকে বাঁচাতে, মনীশ গুপ্তকে বাঁচাতে। তৃণমূল নেত্রী সাক্ষ্য দেননি বললেন শুভেন্দু অধিকারী। কালীঘাট তৃণমূলের কি প্রতিক্রিয়া? দেখো, 21শে জুলাই রাত পহালেই, এবং তার আগে তোমাকে ছবিটা দেখিয়ে নিই যে মঞ্চ বাঁধার কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ মঞ্চ প্ল্যাটফর্মটা তৈরি হলো, পেছনে ফ্ল্যাক্স লাগানো এবং বাকি কাজগুলো এখনও বাকি রয়েছে। তৃণমূল কর্মীরা তারা এসে হাজির হয়েছে, কিন্তু তার আগের দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক বক্তব্য এবং তিনি যেভাবে 21 জুলাইয়ের নিয়ে রিপোর্ট পেশ করার পর তিনি যে তথ্যগুলো দিচ্ছেন, স্বাভাবিকভাবে সেটা বিগত সরকারের কাছেও কিন্তু যথেষ্ট অস্বস্তির কারণ। এবং এইখানে যারা দেখা যাচ্ছে আমার সঙ্গে কৃষাণু মিত্র আছেন, যিনি হচ্ছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পন্থী, তাদের মুখপাত্র। আমি কৃষ্ণদার কাছে চলে যাবো। কৃষ্ণদা, আজকে শুভেন্দু অধিকারী, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি 21 জুলাই নিয়ে তিনি যে কমিশন রিপোর্ট পেশ করছেন, এবং সেখানে তিনি জানাচ্ছেন যে বিগত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্তকে বাঁচানোর জন্য কোনো রকম পদক্ষেপ করেননি, কোনো তথ্য সামনে আনতে দেননি এবং একাধিক তথ্য লুকিয়ে গিয়েছেন। আপনার কি বক্তব্য? দেখুন, দাবি কি করছেন আর রিপোর্টে কি আছে আমরা জানি না। রিপোর্টটা পেশ করুক, তারপরে নিশ্চয়ই দল বিবেচনা করবে। দল সেই বিষয়ে মূল্যায়ন করে তার দলের বক্তব্য রাখবে, নেতৃত্ব আছেন এই বিষয়ে। উনি তো আমাদের 15 বছরের সরকারের 9 বছর 8 মাস উনি তো সরকারের অঙ্গই ছিলেন। ওনার কাছে যদি এত তথ্য ছিল উনি সেই সময় বলতে পারতেন। এখন 2020 ডিসেম্বর মাসে আমাদের দলের থেকে উনি আলাদা হয়ে উনি অনেক কিছুই দাবি করছেন। বর্তমানে উনি রাজ্যের প্রশাসক, রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি রাজ্যে মানে সুশাসনের যে দাবি করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই ব্যাপারে মনোনিবেশ করলে বেশি ভালো হয়। এই বিষয়গুলো মানে উনি করতে পারেন, নিশ্চয়ই ওনার এখতিয়ার আছে, কিন্তু উনি যেটা রাজ্যের প্রশাসন, আইন শৃঙ্খলা, মহিলাদের সুরক্ষা, যেই সব প্রতিশ্রুতি সাধারণ গরিব, সাধারণ মধ্যবিত্ত মানুষকে বিজেপি দিয়েছিল, সেইগুলো রক্ষার্থে বেশি মনোনিবেশ করলে বেশি ভালো হয়। উনি বলছেন 21 জুলাই রিপোর্ট তো আপনারাও প্রকাশ্যে আনতে পারতেন, সেই জায়গায় উনি আনছেন, পালাবদলের পর বিজেপি সরকার প্রকাশ্যে আনছে। এইটা কি বলেন, আপনারা কেন আনলেন না? না, আমরা কেন আনিনি সেটা তো মানে আমাদের নেতৃত্ব নিশ্চয়ই জবাব দেবে, বা তাতে কি ছিল। আমরা একটা জিনিস পরিষ্কার, আমরা বিগত দিনের অনেক খারাপ কাজকে। সায়ন্ত, আপাতত ধন্যবাদ তোমাকে। এবার আপনাদের শোনাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ কি বললেন এবং মদন মিত্র তিনি কি বলেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা
আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা, আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? এরপরেও আপনারা এইসব করেন। আমি এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন, যার গন্ধে গোটা পশ্চিমবঙ্গ একেবারে ভর্তি হয়ে যাবে। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি, এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আরেকটি অনুরোধ, যদি সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন বেরোয় এই ব্যাপারে, কার কার কাছে কোনো রকম ইনফরমেশন থাকলে, জনগণ যদি সেই ইনফরমেশনগুলো গভর্নমেন্টকে দেন, গভর্নমেন্ট সেগুলো বিচার করে সাদরে গ্রহণ করবেন। আমরা চাই বিচার হোক। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন 21শে জুলাই নিহত বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়। রাজীব বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট যখন বিধানসভায় প্রকাশ করছেন, তখন অভিযোগ করছেন যে 21শে জুলাইকে ব্যবহার করে অনেকে বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলেছে, বিদেশে চিকিৎসা করাতে চলে যাচ্ছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে, যারা 21শে জুলাইয়ের আন্দোলনে যারা আহত হয়েছিলেন, যারা মারা গিয়েছিলেন, তাদের পরিবারের জন্য তাদের ক্ষতিপূরণ হিসাবে কিছুই দেওয়া হয়নি। রাজীববাবু, আপনার প্রতিক্রিয়া। হ্যাঁ, প্রথমে সবার আগে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে অশেষ ধন্যবাদ। কারণ উনি আজকে লোক সম্মুখে একটা বিচার আনলো, যে বিচারটা এতদিন ফাইল বন্ধ হয়েছিল। কারণ এটা বিচার না, ওনাদের কাছে একটা স্ক্যাম ছিল, আগের সরকারের কাছে এটা একটা স্ক্যাম ছিল। তারা শহীদ পরিবারকে নিয়েও একটা স্ক্যাম করেছে, তার প্রমাণ আপনারা পেলেন যে শহীদ পরিবারদের পিছু মাথা পিছু 25 লক্ষ টাকা কমিশন জানানো হওয়ার পর মমতা ব্যানার্জি ওখানে 2 লক্ষ টাকা করে দিয়েছে। এটা আমার পরিবারকেও দিয়েছে, আমি স্বীকার করছি। কিন্তু সেখানে 23 লক্ষ টাকার একটা স্ক্যাম মমতা ব্যানার্জি করে গেল। মানে সরকার তো ছিল ফাইল চুরি, শিক্ষা চুরি থেকে শুরু করে বালি চুরি, কয়লা চুরি। এবার আপনাকে আর একটা চুরি আজকে শুভেন্দু অধিকারী ধরিয়ে দিতে পারলো, তার জন্য তাকে অশেষ ধন্যবাদ। যে শহীদ পরিবারের নাম করেও টাকা চুরি। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী আজকে আরো একটা কথা বললেন রাজীববাবু। উনি বললেন যে যদি কারোর নতুন করে কিছু বক্তব্য থাকে, যদি কারোর নতুন করে কোনো অভিযোগ জানানোর থাকে, তাহলে তারা সেটাও জানাতে পারেন। তো আপনি বা আপনাদের আমি 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 বারবার বলছি আমার অভিযোগ করার আছে এবং আমি কোর্ট অবধি যেতে রাজি আছি। যে এ সরকার যেভাবে মনীষ গুপ্তর মতো অপরাধীকে সরকারের অংশ হিসাবে গ্রহণ করলো, সরকারের প্রতিনিধি হিসাবে রাখলো, তো সে জ্বালা আমাদের বুকেও আছে। তার জন্য আমরা সর্বোচ্চভাবে কোর্টে যেতে রাজি আছি এবং আমার পরিবারও রাজি আছে। রাজীববাবু, আমাদের সঙ্গে থাকুন, আমি আসবো আপনার কাছে। আর আমাদের দলীয় মুখপত্র আছে, তারা উত্তরটা দেবেন। নট আই এম নট এন্টাইটেলড, আমি এন্টাইটেলড। এইটা মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আনতে পারেন, আজকে আমি এনেছি, উনি বলছেন।
না, নয়না বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু তিনি এখন এই বিষয়ে কিছু বলবেন না, যা বলার দলীয় মুখপাত্র বলবেন, এমনটাই বললেন নয়না বন্দ্যোপাধ্যায়। আমি আরো একবার চলে যাব, রাজীব রায় আমাদের সঙ্গে রয়েছেন, 21শে জুলাই নিহত বিশ্বনাথ রায়ের ছেলে। রাজীববাবু, আপনি মনীশ গুপ্তর কথা বলেন, মুখ্যমন্ত্রী কিন্তু আজ খুব স্পষ্ট করে দিলেন যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তার বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত ফেঁসে যাবেন সম্ভবত এই আশঙ্কা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতভাবে কোনো সাক্ষ্যদান, কোনো তথ্য দেননি। জাননি তো, উনি দিলে তো প্রত্যেকটা জায়গায় উনি ফেঁসে যাবেন। উনি তো নিজেও এর মধ্যে যুক্ত আছেন, না থাকলে আপনি বলুন মনীশ গুপ্ত মতো লোককে ওনার মন্ত্রিসভায় রাখেন? আজকে শুভেন্দু অধিকারী তো চোখ খুলে দিল সবার। আমি শুধু নয়, আমি বলতে চাই প্রত্যেকটা পরিবারকে, তারাও শুনুক আজকে কি অন্যায়টা তাদের সঙ্গে মমতা ব্যানার্জি 15 বছরে করেছে, এবং তার আগে 93 সাল থেকে আজকে 33 বছর অব্দি মমতা ব্যানার্জি কি শহীদ দিবস পালন করেছে আর কেন করেছে, তার কারণটা হচ্ছে তাদের চার্টার ফ্লাইটের পয়সাটা কোথা থেকে পাওয়া। ঠিক আছে, তারা চার্টার ফ্লাইটে গেছেন, প্রত্যেকে 6টা-7টা বাড়ি হয়েছে, বাংলো হয়েছে, সব এই নাম ভাঙিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন তো ওখানে 25 লক্ষ টাকার কথা উল্লেখ করা হয়েছে, উনি প্রত্যেক পরিবার পিছু 2 লক্ষ টাকা। এও আপনাকে বলছি, উনি এত অকৃতজ্ঞ মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এমন অকৃতজ্ঞ মানুষ ছিলেন, উনি জেল দেহরক্ষী ওনাকে জীবন দান করেছে, তার আজ অব্দি চাকরি নেই, সেও কোনো কম্পেনশন গভর্নমেন্ট থেকে পাননি। তিনি কিন্তু এখনো সেই পুলিশ অফিসার, তার রিটায়ারমেন্টের পর কোনো রিটায়ারমেন্ট বেনিফিট পায়নি। রাজীববাবু, আরও একটা কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ খুব স্পষ্ট করে দিয়েছেন যে আমি বিশ্বাস করি গুলি চালানোর জন্য দায়ী ছিলেন মনীশ গুপ্ত, এবং এর পাশাপাশি রয়টার্স বিল্ডিংয়ে হামলার কোনো রকম পরিকল্পনা ছিল না, বা কোনো রকম ছিল না, কোনো পরিকল্পনায় রাইটার্স বিল্ডিং এ ছিল না। ওনার কথায় আজকে স্পষ্ট, আপনারাও আজকে শুনতে পেলেন, পুরো সমগ্র ঘটনাটা কিন্তু রাইটার্স বিল্ডিং থেকে 1 কিলোমিটার দূরে ছিল। 1 কিলোমিটার দূরে ছিল রাইটার্স বিল্ডিং থেকে পুরো ঘটনা। আজকে আমার বাবা যেখানে মারা গেছেন ডরিনা ক্রসিং থেকে রাইটার্স বিল্ডিং এর কিলোমিটারের হিসাবে 1 কিলোমিটার দূর। আর ওই ডরিনা ক্রসিং অঞ্চলেই যত গুলি চালনা হয়েছে। তো আর তার সঙ্গে এটাও আপনাদের একটা স্পষ্ট করে বলে রাখি, 13টা পরিবারের সদস্যদের জানা উচিত 13টা গুলি কি পুলিশের কাছে ছিল? মমতা ব্যানার্জির সময় কি গুলি ছিল না? মমতা ব্যানার্জির জন্য ছিল বন্দুকের বাট। মমতা ব্যানার্জির গায়ে কোনো গুলির চিহ্ন ছিল না। তাহলে বন্দুকের বাট দিয়ে যদি মমতা ব্যানার্জিকে মেরে থাকে, তাহলে কি সেই বন্দুকের গুলি শেষ হয়ে গেছিল সেদিন? আপনারা কি নতুন করে আবার এফআইআর করবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো আমি 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 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে আছি, এবং আমি পার্সোনালি আবার নতুন করে এফআইআর করতে চাই এবং করব। বেশ, আচ্ছা, আরও একটা বিষয় আপনাদেরকে জানতে চাইবো। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি আমাদের সঙ্গে থাকুন রাজীববাবু, আমি আসবো আপনার কাছে। আরও একবার আপনাদের জানাবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ যে 21শে জুলাই কমিশন, সেই কমিশনের রিপোর্ট আজকে প্রকাশ্যে আনেন। সেখানে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন যে এই রিপোর্টে গুলি চালানোর জন্য দায়ী মনীশ গুপ্ত। সেই মনীশ গুপ্ত তিনি মন্ত্রিসভায়, এটাও পঙ্কজবাবু বলেছিলেন, তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তথ্য দিলে তাঁর বিদ্যুৎ মন্ত্রীর ফেঁসে যাওয়ার সম্ভাবনা ছিল। কালীঘাট তৃণমূলের নেত্রী তথ্য দেননি, দিলে তার বিদ্যুৎ মন্ত্রী ফেঁসে যেতেন। রাইটার্স বিল্ডিং দখলের পরিকল্পনা ছিল না, ওই আশঙ্কা ছিল অমূলক। আজ এই বক্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি কমিশনের সুপারিশ সংক্রান্ত নথি সংরক্ষণ করতে পারছে না সরকার, কারণ এর আগে তৃণমূল কংগ্রেসের জমানায় সেই সমস্ত নথি সংরক্ষণ করা হয়নি। আমরা এই প্রসঙ্গেই যখন আসছি, আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোনে। বিকাশবাবু, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 21শে জুলাই কমিশনের রিপোর্ট যখন বিধানসভায় পেশ করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষ্য দিতে আসেননি। তিনি সাক্ষ্য দিতে এলে তার বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত তিনি ফেঁসে যেতেন বলছেন শুভেন্দু অধিকারী। দেখুন, এই কথা তো আমরা কবে থেকে বলছি, আমাদের এই কথাগুলো তো তখন কারো নজরে আসেনি, কেউ গুরুত্ব দেননি, এবং শুভেন্দুবাবু তখন তৃণমূলেই ছিলেন। যখন এই কমিশন হয় তখন শুভেন্দুবাবু তৃণমূলের নেতাই ছিলেন। আমরা তখন থেকেই বলছি যে এই বিরাট যে পরিকল্পনা হয়েছিল, এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ আছে, যা বামফ্রন্ট সরকারকে অপদস্থ করার জন্য 21শে জুলাই ছিল তারই একটা পরিকল্পনা।
আজকে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী এই তথ্যটা পেশ করেছেন, তাকে ধন্যবাদ। তিনি অন্ততপক্ষে দেরি হলেও সত্যটা প্রকাশ করার চেষ্টা করছেন। এটা ভালো, মানুষ সত্য জানবেন ধীরে ধীরে। এর পাশাপাশি বিকাশ রঞ্জন বাবু, শুভেন্দু অধিকারী আজকে একথাও বলেছেন যে কমিশনের সুপারিশ অনুযায়ী যে টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সেই ক্ষতিপূরণ তো দেওয়া হয়নি, এবং উল্টে আমরা কথা বলছিলাম নিহত বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়, তিনি বলছিলেন এই ক্ষেত্রেও নাকি বড় দুর্নীতি হতে পারে। সে ঘুরে ফিরে তো এই প্রশ্নগুলোই আসছে। গোটা তৃণমূল দলটাই যে কারণে নির্মিত হয়েছিল তার অন্য একটা উপকরণ ছিল দুর্নীতি করো, প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত করে তোলো। সেই পদ্ধতি চলেছে বলেই তো আজকে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের। বেশ, ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আপনাকে। ধন্যবাদ আমাদের সঙ্গে রাজীব রায় এতক্ষণ ছিলেন, তাকেও ধন্যবাদ। বিপদ বাড়ছে অনুব্রত, টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এবার মামলা। অনুব্রত ছাড়াও জীবনকৃষ্ণ সাহা সহ মোট 6 জনের বিরুদ্ধে মামলা রুজু। 2017-এ প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে ধাপে ধাপে 12 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ অনুব্রতদের বিরুদ্ধে। নিয়োগপত্র মিললেও ছিল না পোস্টিং এর উল্লেখ। এরপর সিউড়ি থানায় গেলেও অভিযোগ নেয়নি পুলিশ, দাবি অভিযোগকারী।